নেতাজি সুভাষ বোস এবং ওই তাশকেন্ট ম্যান দুজনেরই এক রয়েছে, স্ট্র্যাবিসমাস রয়েছে। স্ট্র্যাবিসমাস মানে চোখটা টেরা, খুব অল্প রয়েছে একটা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কর্নিয়া সাইজটা আনইকুয়াল, এটা অ্যানাইসোকর্নিয়া বলা হয়। দিস ইজ 1 in a million occurrence, 1 in a million occurrence। তো লেভেল অফ সাপোর্টটা আপনি চিন্তা করে দেখুন। উনি যে এখানে 2টো পকমার্ক ছিল লিপসের ওপরের নিচে, উনি যে পকমার্ক মনে হচ্ছে বটে, কিন্তু ওটা আর্টিফ্যাক্টও হতে পারে। এইভাবে নিজের রিপোর্টটাকে উনি ডাউন প্লে করেছেন। প্রাইভেটলি উনি বলেছেন একে, সিদ্ধার্থ সাদভাইকে, দেখো বাবা, তোমাদের ইন্ডিয়ান পলিটিক্সে আমি জড়িয়ে পড়তে চাই না। কয়েক মিনিটের জন্য আমরা যদি ধরে নিই আপনি অন্ধকারে ওখানে দাঁড়িয়ে আছেন, ফুল অন্ধকার, লণ্ঠনটা আপনি তুললেন, লণ্ঠন যদি আপনি এই জায়গায় তোলেন, আপনি একটা দিক আপনি দেখতে পারেন, আরেকটা দিক। এবার কয়েক মিনিটে দেখে একটা মানুষের কি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব যে ইনি নেতাজি? হ্যাঁ, যদি সে খুব ভালো করে দেখে থাকে এবং নেতাজির ছবি সবাই দেখেছে। কিন্তু সেখানে কিন্তু ফুল অন্ধকার, একটা লণ্ঠনের আলো, সামান্য আলো, সে আলোতেই কিন্তু উনি দেখেছেন। দেখে একটা ইমপ্রেশন হয়েছে, যে মনে হয়েছে যে উনি নেতাজি। সেটা উনি দেখেছেন, উনি বলেছেন যে ওনার মনে হয়েছে। অসম্ভব কিছু নয়, এটা মনে হতে পারে। দেখে আইডেন্টিফাই যদি সেটা রাইট আইডেন্টিফিকেশন হতে পারে, মিস আইডেন্টিফিকেশন, রং আইডেন্টিফিকেশন হতে পারে, সব কিছুই থিওরিটিক্যালি পসিবল, কিন্তু পসিবল। হ্যাঁ, পসিবল। আমি চলে আসছি ললিতা বোসের প্রসঙ্গে। ললিতা বোস যখন ওখানে গেছেন, ওখানটা গিয়ে জিনিসপত্রগুলো দেখে বলেছেন যে এটা কাকার জিনিসপত্র। এখানেও 2টো ভার্সন পাচ্ছি আমরা। কি ভার্সন পাচ্ছি? শক্তি সিংয়ের ভার্সন। শক্তি সিং বলছেন, বহু ইন্টারভিউ আছে এখনো ইউটিউব খুললে বন্ধুরা আপনারা দেখতে পাবেন। শক্তি সিং বলছেন যে ललिता जी तो देखा है उनका सामान, देखकर बोला ये तो हमारा काका का सामान है, बोलकर उन्हें सर पटक पटक कर रोने लगा। এটা ভার্সন। এইবার নেতাজি পরিবারের, আমি মূলত চিত্তপ্রিয় বাবুর কথা বলছি। চিত্তপ্রিয় বাবু বলছেন ললিতা বসু কোনোদিনই বলেননি যে এটা কাকা, এটা আমার কাকা। ললিতা বসু যেটা বলেছেন যে কাকার জিনিসপত্র এখানে কি করে এলো বলছেন। চিত্তপ্রিয় বাবু এটাও বলেছেন যে একটা জিনিসপত্র দেখে কি কেউ বলে দেবে যে এটা সুভাষচন্দ্র বসু? ইজ ইট পসিবল? জানকীনাথ বোসের একটা ছাতা ছিল, আর ছিল ওই ফ্যামিলি, জানকীনাথ বোসের ছবি ছিল, মায়ের ছবি ছিল। তো সেগুলো দেখেছেন, দেখে ওনার মনে হয়েছে। আর তারপরে চশমা, ঘড়ি ইত্যাদি এসব ছিল আর কি। সেটা দেখে ওনার মনে হয়েছে, ওনার তৎক্ষণাৎ ওনার যে একটা ইমপ্রেশন, সেটা তো হতে পারে, সেটা তো মনে হতে পারে। উনি কাকাকে দেখেছিলেন, তারপরে ওই জিনিসগুলো দেখে মনে হয়েছে ওটা কাকার জিনিস। সেটা তো না মনে হবার কিছু নেই, মনে হয়েছে যে এটা হ্যাঁ কাকার জিনিস এখানে এলো কি করে। তো সেটা তো হতেই পারে। এবার এই জিনিসপত্রের প্রসঙ্গে আমি বলছি, এই যে জিনিসপত্রগুলো অনেকগুলো পাঠানো হয়েছে। বিজয়নাথ কিছু পাঠিয়েছেন, বা অন্যান্যরা পাঠিয়েছেন, পবিত্রমোহন রায় কিছু পাঠিয়েছেন। যেটা ভাইটাল প্রশ্ন, এই প্রশ্নের উত্তর সবাই খুব ক্লিয়ার করে আমাকে দিতে পারছেন না। আমি চেষ্টা করছি আপনার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার। এগুলো যে প্রত্যেকটা, আমি যে কথাগুলো বলছি বন্ধুরা, এগুলো কিন্তু ডকুমেন্টেড। এই কথাগুলো যে ললিতা বোসের যেই কথা, একটা এলাহাবাদ কোর্ট তারপর ওটাকে দেখলো যে তদন্তের ওগুলো ট্রেজারিতে নিয়ে গেল, এলাহাবাদ কোর্ট যে গুমনামির যে জিনিসপত্র, গুমনামি বাবার যে জিনিসপত্র নিয়ে গেল, যেটা সব থেকে আমি ধরে নিচ্ছি বা আপনি ধরে নিচ্ছি, এই মুহূর্তে আমরা ধরে নিই যে আপনি নেতাজি সুভাষচন্দ্র বসু, আপনি ছদ্মবেশে আছেন, ঠিক আছে? আপনার পরিচিত ল্যাপটপ, আপনার পরিচিত ঘড়ি, আপনার পরিচিত ছাতা, বাবার ছাতা, এবং কোথায় জায়গাটা ফৈজাবাদ, পেছন দিকে ক্যান্টন মিল, গভর্নমেন্ট কোয়ার্টার, সব কিছু আছে। যে কোনো মুহূর্তে রেট হতে পারে। গভর্নমেন্ট যদি চায় 2 মিনিটে ঢুকলে বুঝতে পেরে যাবে এই আমাদের বিপ্লবীরা স্বদেশী আন্দোলনে কী করতেন, নিজের জিনিসপত্রের অন্যত্র সরিয়ে দিতেন। তাহলে উনি জেনে বুঝে কেন নিজের জিনিসপত্র নিজের কাছেই রাখছেন? ভগবানজি, এটা তো দেখুন, এটা মনে হয় যে ভারত সরকার খুব ভালো করে জানতো উনি ওখানে আছেন। কিছু একটা কুইড প্রো কোচ ছিল যে ভারত সরকার ওনাকে ডিস্টার্ব করবে না, উনিও বেরিয়ে আসবেন না, উনি হয়তো জানিয়ে দিয়েছিলেন। কারণ বলছি আমি এই কতগুলো ঘটনা, সেটা হচ্ছে যে বিশ্বম্বরনাথ অরোরা,
তার সঙ্গে আমি কথা বলেছি এবং পরিচয়টা দেবেন একটু। হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের অশোক টন্ডনের ভাইরা ভাই কি শ্যালক, আমি দুটোর মধ্যে একটা রিলেটেড আর কি। তো অশোক টন্ডন হচ্ছেন উনি প্রথম জার্নালিস্ট যিনি নয়া লোক পত্রিকাতে যিনি ভগবানজির আইডেন্টিটি নিয়ে উনি প্রশ্ন তোলেন, যে তার ডাউট হয়ে যায়, তিনি সন্দেহ করেন এবং উনি লেখেন ও বিশ্বাসও করেন যে ইনি নেতাজি। তো অশোক টন্ডনের উনি হচ্ছেন ব্রাদার ইন ল। তো তার কাছে আমি গিয়ে কথা বলেছিলাম। উনি ভগবানজি থাকাকালীন, সেটা লখনৌওয়ালি হাটাতে যখন থাকতেন ওখানে, সেটা হচ্ছে বছরটা হচ্ছে 1974 উনি শুনেছিলেন ভগবানজি নামে এক সন্ন্যাসী আছেন যিনি কারোর সঙ্গে দেখা করেন না, পর্দার ওপার থেকে কথা বলেন। ওনার আগ্রহ হয়, উনি যেতে চান, ওখানে গিয়েছিলেন উনি। গিয়ে তারপরে দেখা করতে চান সেখানে। ওই সরস্বতী মা উনি বেরিয়ে এসেছিলেন, জগদম্বা মা উনি বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে এসে বলেছে কাগজে একটা স্লিপেতে নাম লিখে দাও। তো উনি নাম লিখে দিয়েছিলেন, বলেছিলেন কালকে আসতে হবে বিকেল 4টের সময়। উনি চলে যান ওখান থেকে। পরের দিন বিকেল 4টের সময় উনি দেখেন বাড়ির সামনে একটা জিপ দাঁড়িয়ে রয়েছে এবং দুজন লোক দাঁড়িয়ে রয়েছে, তারা ইন্টেলিজেন্স ব্যুরোর স্টাফ ছিল। আচ্ছা, তারা এমনি বললো আপনি তো মিস্টার বিশ্বম্বরনাথ অরোরা, ভিএন অরোরা? তো হ্যাঁ, তো আপনার সঙ্গে একটু আলাপ করি। তার বাড়িতে তারা একরকম জোর করে ঢুকে খেজুরে মানে আলাপ যেটাকে বলে আর কি, জোর করে মানে তারা গিয়ে এটা ওটা সেটা কথা বলতে শুরু করে দিল। তখন প্রায় 3:45 বাজছে এরকম সময় আর কি। তো উনি খুবই অস্বস্তি ফিল করছেন, যারে আমি তো বেরোতে হবে এখন, এই দুটো লোক কোত্থেকে এসে বসে গেল এখানে। তাহলে কেন আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি খুব ছটফট করছেন, কোথায় যাবেন? না, একটু বেরোবার দরকার আছে আমার। আচ্ছা, আপনি কি ওই সন্ন্যাসী বাবার কাছে যাবেন না? তো आपको कैसे मालूम है? तो नहीं, आपका स्कूटर कल वहाँ लगा हुआ था, इसीलिए हम लोग आपका यहाँ डेरा में पहुँच गए। তো এতটা মানে মনিটরিংয়ের ওপর থাকতো গোটা জিনিসটা। তো সরকার জানতো যে গভর্নমেন্ট জানতো এখানে যে উনি আছেন। এবং একটা কথা, মানে এটা হচ্ছে গভর্নমেন্ট ডিপ্লোম্যাটসদের মধ্যে বা মানে গভর্নমেন্ট অফিসিয়ালস, ইন্টেলিজেন্স ব্যুরো, আইবি অফিসিয়ালসদের কাছ থেকে এটা অনুজ ধারের কথা আমি মানে রিপিট করছি এখানে, যে তাদের কথা হচ্ছে যে দে ওয়্যার ইন টাচ উইথ হিম টিল 1985। এবং সরকার জানতো। গভর্নমেন্টের কাছ থেকে যে খুব মানে বিরাট বড় যে মানে থ্রেট তার উপর ছিল বলে মানে মনে হয় না। যেটা উনি চাইতেন না সেটা হচ্ছে যে পাবলিসিটি হয়ে গেলে যে বিপদটা হতো, সেটা হচ্ছে ওনার কথা অনুযায়ী উনি যেটা বলতেন যে মাই কামিং আউট উইল নট বি ইন দি কান্ট্রিজ ইন্টারেস্ট। ওনার পেছনে ইন্টারন্যাশনাল পাওয়ার্সের একটা চাপ ছিল, যে উনি বেরিয়ে এলে তাহলে ইন্টারন্যাশনাল পাওয়ার্স তার এক্সট্রাডিশন চাইতো। ভারতকে তখন চাপ দিত যে তোমরা হ্যান্ড ওভার করো। এক্সট্রাডিশন ওর আমরা যেরকম ওই টেররিস্টদের বিদেশ থেকে বলে না, এক্সট্রাডাইট করে দাও, আমাদের দেশে পাঠিয়ে দাও। এক্সট্রাডিশন ট্রিটি থাকে দেশের মধ্যে, দেশের সঙ্গে অন্য দেশের এক্সট্রাডিশন ট্রিটি থাকে, যে তার দেশেতে আমার ক্রিমিনালকে ধরা পড়লে তাকে আমরা নিয়ে আসবো বা তারা আমাদের হাতে তুলে দেবে। তেমনি ভারতের সঙ্গে এক্সট্রাডিশন ট্রিটি নিশ্চয়ই ছিল। উনি বারবার এই কথাই বলতেন যে আমার বেরিয়ে আসাটা উচিত হবে না, তার কারণ দেশের লোক চাইবে তাকে না দিতে, সরকারের উপর চাপ আসবে, তারপর ভারতের উপর আক্রমণ আসতে পারে, তারা পিউনিটিভ ফোর্স পাঠাতে পারে ভারতের উপরে। যেরকম আফগানিস্তানে যেরকম আমেরিকা পাঠিয়ে দিয়েছিল ওসামা বিন লাদেনকে ধরতে, দুটোর মধ্যে কোনো তুলনা হয় না। তবুও বলছি তারা কী অবস্থা করেছে আফগানিস্তানের, তাই না? তো এই ব্যাপারগুলো ছিল, এটা অনেকগুলো কমপ্লেক্সিটির জন্য উনি বাইরে কোনোদিন বেরিয়ে আসেননি, সামনে আসেননি। পাশাপাশি ভগবানজির ব্যাপারে একটা উত্তরপ্রদেশ পুলিশের আরেকটা ন্যারেটিভ আছে, সেটা হচ্ছে স্ক্রল বলে একটি পত্রিকা, যে পত্রিকায় বলা হচ্ছে যে সেই ওই মঙ্ক হচ্ছে কাপ্তান বাবা কেডি উপাধ্যায়, যেটা কি ব্রহ্মনাথ শাস্ত্রীকে রাইফেল দিয়ে খুন করেছিল, ওরা ফেরার ছিল, তাকে পাওয়া যায়নি এবং তাকেও দেখা গেছে বস্তি বা এই সমস্ত জায়গায় দেখা গেছে। সেটা তো একটা আপনি এখন বলবেন যে কেন এটা বাজে কথা বা যুক্তিহীন কথা, সেটা আপনি বলবেন। পাশাপাশি আরেকটা জিনিস, অশোক ট্যান্ডনের কথা আপনি বললেন। অশোক ট্যান্ডনের একটি বই আছে গুমনামি সুহাস। অশোক ট্যান্ডন আরেকটা জায়গায় লিখছেন যে ওনার অনুচররা অনেকগুলো জায়গায় উনি দিচ্ছেন মৃত্যুর পর ওনার মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। হ্যাঁ, এইটাও বলা হচ্ছে। এখন মৃত্যুর পরে অ্যাসিড ঢালবেই বা কেন? আর তখন মুখটা ডিস্ট্রট করে লাভ কি? সূর্য নদীর ধারে সেই কৃতকর্ম দেহকে করার মানে জ্বালিয়ে দেওয়ারই কারণ কি? এবং দেহ যদি জ্বালিয়ে দেওয়া হয় সেখানেই বা তার ডেথ সার্টিফিকেট নেই কেন? এই কতগুলো জায়গায় বন্ধুরা আমি চেষ্টা করছি শঙ্করবাবুর কাছ থেকে রিডিং বিটুইন দ্য লাইন্স সেগুলো খুঁড়ে বার করার চেষ্টা করছি, যাতে আপনাদের দরবারে তুলে ধরতে পারি। শঙ্করবাবু।
তন্ময়বাবু যে জায়গার কথা বলছেন, যাদের নাম বলছেন, গেছি, প্রত্যেকের সঙ্গে দেখা করেছি। সত্যি কথা বলতে মানে কেউ মারা গেছে তারপরে তার মুখের উপর অ্যাসিড ঢেলে দেওয়ার তো কোনো যুক্তি নেই। যদি কেউ করে থাকে, একটাই পারপাসে করবে, তার আইডেন্টিটিটাকে কনসিল করার জন্য। তো আইডেন্টিটি কনসিল কখন করবে? আইডেন্টিটি কনসিল তখনই করবে যখন আমি তাকে একটা কিছু বলে চালাবার চেষ্টা করছি। তখন আমি যদি লোকে ওটা খুলে দেখে যে মানুষটা অন্য, তার একটা সার্থকতা আছে। আর যে মানুষটা জেনুইন, যে মারা গেছে বলে আমি বলছি, তার যদি মুখের কাভারটা কেউ তুলে নিয়ে দেখে যে হ্যাঁ এই লোক মারা গেছে, তার মুখে আমি অ্যাসিড ফেলে আমি কী অ্যাচিভ করবো? ভগবানজি মারা গেছেন, তার কি বলে মুখের উপর কাপড়টা তুলে সবাই দেখলো, হ্যাঁ ঠিক আছে এরকম দেখতে, যার কথা শুনে এসেছি তিনি তার মতনই দেখতে, সেটাকে আমি কনসিল করতে যাব কেন? মানে কী হবে কনসিল করে? তো আচ্ছা, তারপরের কথা হচ্ছে যে ন্যারেটিভ হচ্ছে যে কেউ তার মুখ দেখেনি না, কেডি উপাধ্যায়। আচ্ছা, এবার হচ্ছে কেডি উপাধ্যায়ের ব্যাপার। কেডি উপাধ্যায়, আমি ধরে নিলাম কেডি উপাধ্যায় লোকটা আদতে ইউপির লোক। বেসিক্যালি একটা গ্রামের মধ্যে কিছু একটা তর্কাতর্কি হয়েছিল, সে একটা রাইফেল হাতে তার ছিল, সেটা দিয়ে মেরে যার সঙ্গে তার ঝগড়াঝাঁটি হচ্ছে তাকে সে গুলি করে মেরে দিয়ে সে ফেরার হয়ে যায়। বহুদিন সে ফেরার ছিল, তারপরে সে লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক সে থাকতো। তার কাছে যাবেন আমাদের লীলা রায়, আমাদের বিপ্লবী নেত্রী লীলা রায়। গিয়ে তার সঙ্গে দেখা করার জন্য তিনি দিনের পর দিন বসে আছেন, কান্নাকাটি করছেন। গলার আওয়াজ শুনে তার আর কোনো দ্বিতীয় সন্দেহ নেই যে তিনি। তো তারপরে ডক্টর পবিত্র মোহন রায়, হ্যাঁ বলুন। প্রশ্নটা হচ্ছে এইখানটা আরেকটা রিডিং বিটুইন দ্য লাইন, সেটা হচ্ছে লীলা রায় যতদিন জীবিত ছিলেন, একবারই গিয়েছিলেন। লীলা রায় জয়শ্রী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। লীলা রায় এটাও আছে, দিলীপ কুমার রায় বলছেন আপনার বন্ধু চলে এসছেন, এটা বলছেন, কিন্তু কে বন্ধু সেটা বলছেন না। হ্যাঁ, এবার লীলা রায় যতদিন জীবিত ছিলেন, হ্যাঁ, এবং তার মানে চিকিৎসাধীন ছিলেন তিনি পিজিতে। লীলা রায় কোমায় চলে গেছিলেন শেষ দিকে, হ্যাঁ কোমায় চলে গেছিলেন। কারণ বন্ধুরা, এই লীলা রায় যখন কোমায় চলে গেছিলেন, তখন যে ডাক্তারবাবু এখানে পড়তেন, মানে এক ডাক্তারবাবু ডক্টর NK পাল, আমাদের হাউস ফিজিশিয়ান, তখন তিনি ওই পিজিতে, তখন তিনি ওই ছাত্রা অবস্থায় ছিলেন। তিনি লীলা রায়কে, তার কাছ থেকেই আমি শুনেছি, তিনি এখনও জীবিত। প্রশ্ন হলো যে লীলা রায় কখনো জয়শ্রী পত্রিকায় জীবিত সময় একটি বাক্য অপচয় করেননি। লীলা রায় মারা গেছেন কত সালে বলুন? 1970-এ মারা গেছেন। লীলা রায় একটি কোনো ইঙ্গিত পর্যন্ত দেননি, নাম উল্লেখ করতে হবে না। লীলা রায় চলে যাওয়ার পর সমর গুহ, সুনীলবাবু এবং সর্বশেষ বিজয় নাগ, তখন তারা উল্লেখ করতে শুরু করলেন এই বিষয়টা। কেন? যতদিন উনি গোচর ছিলেন ততদিন কিন্তু প্রত্যেকটা এই জয়শ্রীর কপি উনি দেখতেন, আগে উনি কারেক্ট করে দিতেন। তো কোথাও একটা ওনার পারমিশনের ব্যাপার ছিল, ওনার সম্মতি ছাড়া কিন্তু এই লেখা বেরিয়েছে এটা আমি বিশ্বাস করতে রাজি নই। কারণ ওটা প্রত্যেকটা কপি ওনাকে দেখানো হতো, প্রত্যেক মাসে বেরোবার আগে কপি দেখানো হতো, উনি দেখে আবার কারেক্ট করে দিতেন, কোথাও হয়তো কেটে দিতেন, কোথাও কিছু হয়তো যোগ করে, যাই হোক উনি ব্যাপারটা দেখতেন। তো ওনাকে না জানিয়ে জিনিসটা করা হয়েছে, এটা তো হতেই পারে না। আর ওই যে নামটা ব্যবহার করা হতো ছদ্মনাম মহাকাল, যেটা বজ্রবাণী মহাকাল, এগুলো এতে কোথাও নাম উল্লেখ নেই। তো প্রথমটা তো লোকে বুঝতেও পারেনি যে এটা কার কথা বলা হচ্ছে, কে মহাকাল লোকটা, কে বজ্রবাণী কে বলছে। মানে খুবই জিনিসটাকে শিল্ড করে করা হয়েছিল যাতে খুব কম লোকে যাতে বুঝতে পারে, বা ম্যাগাজিনটাকে কোনোভাবে মানে ইনক্রিমিনেট না করা যেতে পারে লিগালি। তো এইভাবে করা হতো জিনিসটাকে। তো এর মধ্যে লীলা রায় থাকা বা না থাকা আমি জানি না কতটা রিলেটেড। হ্যাঁ ঠিক আছে, ইনসিডেন্টালি এটা লীলা রায় চলে যাওয়ার পরে ব্যাপারগুলো বেরিয়েছে, কিন্তু তাতে মানে নিশ্চয়ই তাতে তার মানে পারমিশন ছিল, তা না হলে এটা বেরোতে পারতো না। বুঝতে পারছি। সেই সময় রাজনৈতিক প্রেক্ষিতটা আমরা দেখি। আইএনএতে যখন থেকেই মানে 1955-এর পর থেকেই ভগবানজির কথাটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় আসছেন। আইএনএতে নির্মমভাবে আইএনএর সৈনিকদের মারা হচ্ছে, ব্যারাকপুরে, নীলগঞ্জে নির্মমভাবে মারা হচ্ছে। হ্যাঁ, না আফটার 45 যেটা হচ্ছে, হ্যাঁ। এবার তারপরে আরও নানান প্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষিতের পালাবদল ঘটছে, এবং সেই সময় নানান রকম ঘটনা ঘটছে। একদম নিশ্চুপ মানে ভগবানজি,
এই যে সৈনিকদের মারা হচ্ছে, পরিবারের লোকদের অত্যাচার করা হচ্ছে। দ্বিজেন্দ্রনাথ বোসকে, সতীশচন্দ্র বোসের যে ছেলে দ্বিজেন্দ্রনাথ বোস, জেলের মধ্যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং জলের মধ্যে কারেন্ট দেওয়া হচ্ছে। কারেন্ট দিয়ে 27 বছর বয়সে তিনি যখন ওখান থেকে বেরোচ্ছেন, তিনি লাঠিভর দিয়ে বেরোচ্ছেন 27 ইয়ার্স বয়সে। গান্ধীর কোনো ভাষণ নেই এই ব্যাপারে, হ্যাঁ, ক্রিপলড হয়ে গেছিলেন। মানে এইগুলো কেন? মানে কি একদিকে তিনি জানকীনাথ বসুর ছাতা রাখছেন, আপনি বলছেন ছবি রাখছেন, এগুলো ফ্যাক্ট, এগুলো পাওয়া গেছে, মানে ট্রেজারিতে পাওয়া গেছে। আবার একদিকে যে এই কথাগুলো ঘটছে, শুধু একটা জায়গায় পাওয়া গেছে যে দ্বিজেন খুব ভালো ছেলে। এই যে অমানসিক টর্চার হচ্ছে, অরবিন্দ বোস, দ্বিজেন বোস টর্চার হচ্ছে, আইনের লোক মারা যাচ্ছে, দিনের পর দিন সব কিছু মানে ধ্বংসের দিকে অবনত হচ্ছে, দেশ মানে একদম দেশভাগ পর্যন্ত হয়ে যাচ্ছে, তারপরও এই ঘটনা ঘটছে। কেন উনি নিশ্চুপ? মানে ওনাকে বাইরে বেরোতে বলছি না, এইটা নিয়ে যে এই মুভমেন্টগুলো করতে পারে, দালাই লামা, বাংলাদেশ ওয়ার, যে এই মুভমেন্টগুলো করতে পারছেন, সে দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি বা এই পরিস্থিতিগুলো নিয়ে সে সরব নয় কেন? আপনি যেটা বলছেন যে হ্যাঁ ঠিক আছে, এগুলো নিয়ে ওনার উল্লেখ নেই, সত্যি নেই। তবে একটা ব্যাপার আছে, যে সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে, এটা হচ্ছে 1945-46 এইরকম সময়কার ঘটনাগুলো আপনি উল্লেখ করলেন। ভগবানজির অ্যাপিয়ারেন্সটা হচ্ছে 1955-এ উত্তরপ্রদেশে। তো এটা নিয়ে উনি মানে আইএনএ নিয়ে খুব বেশি উচ্চবাচ্য উনি করেননি। কিছু কিছু কথা উনি বলেছেন, কিছু কথা আমরা জানি, কিছু কথা আমরা জানি না, সেগুলো উনি বলেছেন। এই গণহত্যাগুলো নিয়ে উনি বলেননি। সেটা যেরকম ঠিক, উনি একেবারেই কিছু করছিলেন না তা নয়, কিন্তু দেশের মধ্যে কিভাবে কি ঘটেছে, বা দেশের মধ্যে কিভাবে একটা পলিটিক্যাল অল্টারনেটিভ এসছে, বা দেশের বাইরে অনেক কিছু ঘটেছে, সেখানে কিন্তু ওনার যথেষ্ট মানে উনি অ্যাক্টিভ ছিলেন। বা যেমন ফর এক্সাম্পল আপনাকে বললাম যে বাংলাদেশের যুদ্ধ, বা ভিয়েতনাম ওয়ার, বা আপনার চায়নাতে টিবেটান রিভোল্ট, অথবা আপনার ইন্ডো পাক ওয়ার 1965। তো এগুলোতে উনি ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন, এবং অনেক মানে বহুবার উনি ওখান থেকে বেরিয়ে গেছেন, যেখানে উনি থাকতেন আর কি, সেখান থেকে বাইরে চলে যেতেন। ওনার ছবি আমরা তাশকেন্তে দেখতে পাই, ওনার ছবি আমরা প্যারিস পিস টক্সের সময় দেখতে পাই। তো উনি বাইরে চলে যেতেন, কাজ করছিলেন অত্যন্ত গোপনে। উনি কি করেছেন না করেছেন কিন্তু আমরা আজও পুরো জিনিসটা জানি না। ভাষা জানি, যেগুলো জানি ভাষা জানি। তাই উনি হয়তো সব ব্যাপারে সরব হননি। উনি বিশেষভাবে কতগুলো জায়গাতে উনি মানে যেখানে করা দরকার সেগুলো করছিলেন। হয়তো দেখে অ্যাপারেন্টলি মনে হবে যে এই জায়গায় ওনার সরব হওয়া উচিত ছিল, হলেন না কেন? দেশভাগের সময় তো ওনার পক্ষে আসাই সম্ভব ছিল না ভারতে। দেশ ভাগ নিয়ে কিন্তু উনি অনেক কথা বলেছেন, দেশ ভাগ নিয়ে উনি অনেক কথা বলেছেন, এবং যেভাবে দেশ ভাগ হলো, যেভাবে লোকের উপর টর্চার হলো, এগুলো নিয়ে তো প্রচুর কথা বলেছেন উনি, বলেননি এমন নয়। তো উনি অ্যাক্টিভ ছিলেন, হি ওয়াজ ভেরি মাচ অ্যাক্টিভ। সাউথ এশিয়া বা আপনার 2.5 কন্টিনেন্টস উনি যেটা বলতেন, সেটা হচ্ছে এশিয়া, ইউরোপ অ্যান্ড মানে পার্ট অফ ইউরোপ অ্যান্ড আফ্রিকা, 2.5 কন্টিনেন্টসের মধ্যে উনি হি ওয়াজ ভেরি ভেরি অ্যাক্টিভ। খুবই উনি মানে ক্রিয়াশীল ছিলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উনি করে সব কিছু আমরা জানতে পারতাম না, আজও জানতে পারিনি, কিন্তু উনি ছিলেন। উনি তারপরে এই আরেকটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি, প্রত্যেক রাত্রিবেলা আর্মির লোক আসতো ওনার সঙ্গে দেখা করতে। রাত্রির 12টার সময় আসতো, খুব প্রফেশনাল ওয়েতে জিনিসটা হতো। একজন মিডল লেভেল অফিসার, মানে মেজর অথবা লেফটেন্যান্ট কর্নেল, ইউনিট কমান্ডার লেভেলের লোক, তারা এসে ওনার কাছে আসতো, জিপ দাঁড়াতো, রামভবনের পেছন দিকে আউট হাউস আছে, ওই পেছন দিকের ওখানে দাঁড়াতো, একজন অফিসার নেমে যেতেন, 10 মিনিট কি কথা হতো অত্যন্ত গোপনে, তবে সে অফিসার চলে যেত ওখান থেকে। এটা প্রত্যেক রাতে হতো। তার মানে আর্মির সঙ্গে ওনার ডাইরেক্ট একটা ইন্টারাকশন ছিল। তো উনি অ্যাক্টিভ ছিলেন, ভীষণ অ্যাক্টিভ ছিলেন। ওনার কাছে একটা ট্রান্সমিটার ছিল। রবীন্দ্র শুক্লা বা শক্তি সিং, এরা বাইরের থেকে উনি খুব মানে নিচু গলায় ইংরেজিতে কথা বলছেন, কথা শেষ হয়ে গেল থ্যাংক ইউ, ওরা শুনেছে যে উনি ট্রান্সমিটারের কথা বলছেন। মানে ভেতরে দ্বিতীয় ব্যক্তি নেই, পরে দেখা গেল পরে বেরিয়েছিল ট্রান্সমিটার রয়েছে একটা, তো উনি ট্রান্সমিটারে কথা বলতেন ইংরেজিতে। কার সঙ্গে কোথায় কথা বলছেন, কী ওয়েভলেংথে কোন দেশের লোকের সঙ্গে কথা বলছেন, তো আমাদের জানা নেই। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেটা হচ্ছে তাশখান্দ চুক্তি। সেখানে সুভাষচন্দ্র বসুকে দেখা যাচ্ছে, আমরা সেটা একটা ভিডিও ফুটেজও রয়েছে সব কিছু, এবং এটা নিয়ে আপনার গবেষণা রয়েছে। এবার যেটা জানার, যে এরকম একটা তাশখান্দের যে চুক্তি, আইয়ুব খান, লাল বাহাদুর শাস্ত্রী, এবং দেখা যাচ্ছে পিছনে একটা মানুষকে দেখা যাচ্ছেন, তার
হেয়ার লাইন নিয়ে প্রশ্ন আছে, হেয়ার লাইন যা রয়েছে সেটা নিয়ে একটা অনেক প্রশ্ন আছে, এবং রহস্যজনকভাবে সেই রাত্রেই লাল বাহাদুর শাস্ত্রী মারা যান। পরে কেউ কেউ অ্যাজামশন করে লাল বাহাদুর শাস্ত্রীর কোনো রকম পোস্টমর্টেম হয় না, এবং কেউ কেউ অ্যাজামশন করে তাকে যে দুধ দেওয়া হয়েছিল সেই দুধের মধ্যে পয়জন মিশিয়ে দেওয়া হয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রী বন্ধুরা, লাল বাহাদুর শাস্ত্রীর কেসটাও অমীমাংসিতভাবে পড়ে রয়েছে, এবং লাল বাহাদুর শাস্ত্রী ফোনে বলেছিলেন তার বাড়িতে যে আমি এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, সেই ব্যক্তিকে আমি তোমাদের সামনে হাজির করব যখন দেশে ফিরবো। কিন্তু আনফর্চুনেটলি তার আগেই তার মৃত্যু হয়। কী কারণে মৃত্যু হয় সেটা এখনও ধোঁয়াশা। এখন বক্তব্য প্রশ্ন হচ্ছে, যদি নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে তাসখান ফাইল, একটা সিনেমাই হয়েছে তাসখান ফাইল, যদি সেখানে থেকেই থাকেন, তাহলে এই ধরনের চুক্তিতে তার কোনো ভূমিকা ছিল কি, না কিছু ছিল না? আপনার গবেষণা যে আমরা যেটা নিয়ে আমরা গবেষণা তো মানে যেটুকুন করতে পেরেছি সেটা হচ্ছে যে কতগুলো অ্যাভেলেবল পিকচার্স আছে, যে একটা লোককে দেখা সব সময় দেখা যাচ্ছে একটা লোককে ভীষণই ফ্যামিলিয়ার মানে ফিচার্সগুলো, এবং তার মানে ফিজিকটাও খুব ফ্যামিলিয়ার। মানে এর পেছনে প্রচুর টাকা খরচা হয়েছে ফেস ম্যাপিংয়ের জন্য। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ছবিটা কি হচ্ছে এবং ভেতরে কি হয়েছে আমাদের কাছে তো কোনো ইনফরমেশনই নেই যে ওনার সঙ্গে কি শাস্ত্রীজির দেখা হয়েছিল, দেখা যদি হয়ে থাকে তাহলে কি কথা হয়েছিল আমরা জানি না সেগুলো। উনি ওখানে ছিলেন, যদি উনি নেতাজি হয়ে থাকেন আমরা এটাই আশা করব যে উনি কি করতে পারেন। উনি তো রাজনৈতিক ক্ষমতায় ছিলেন না, উনি রিপোর্টারের এতে ছদ্মবেশে ছিলেন। উনি অ্যাডভাইস দিয়ে থাকতে পারেন শাস্ত্রীজিকে, এবং শাস্ত্রীজির উপরে প্রচণ্ড প্রেশার ছিল সেই সময়, প্রচণ্ড প্রেশার ছিল। একসঙ্গে যেটা উনি শাস্ত্রীজিকে ইনডাইরেক্টলি খবর পাঠাবার চেষ্টা করেছিলেন, যেটা উনি পরে বলেছেন একটা চিঠিতে। উনি লীলা রায়ের কাছে উনি চিঠি লিখেছিলেন যে ডোন্ট গো দেয়ার, তুমি ইউ আর নো ম্যাচ ফর দ্যাম। তুমি যদি ওদের সঙ্গে কথাই বলতে চাও, ট্রাই টু অর্গানাইজ এ মিটিং অন ইন্ডিয়ান সয়েল, ভারতের মাটিতে ওদের সঙ্গে তুমি করো, ডিল করো, ওদের মাটিতে তুমি যেও না। তো এই খবর উনি মানে একটা সামহাউ উনি পাঠিয়েছিলেন। ওনার কথা অনুযায়ী লাল বাহাদুর শাস্ত্রী গট ক্যারেড অ্যাওয়ে অ্যান্ড ইগনোর করেছিলেন ব্যাপারটাকে। তারপরে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, ছবিগুলো বিভিন্ন সোর্স থেকে আমরা আরও ছবি জড়ো করি। প্রথম হচ্ছে অ্যানোনিমাস গ্রুপ, হচ্ছে আপনার এথিক্যাল হ্যাকার্স বলা হয়, তারা সিদ্ধার্থ সাতভাইকে একটা ছবি দিয়েছিল, বলেছিল তোমার লিডার তো এখানে ছিল, তোমাদের ইন্ডিয়ান লিডার তো ওখানে ছিল 1966 জানুয়ারি মাসে। ওরা যে প্রথম ছবিটা পাঠিয়েছিল সেটা আছে। প্রথমে এই এথিক্যাল হ্যাকারদের একটা ছবি, সে সিদ্ধার্থ সাতভাই জেনারাই এতে লন্ডনেতে থাকে, তার জন্ম হচ্ছে তার যদিও ভারতে, সে 2 বছর বয়স থেকে সে নেদারল্যান্ডসে বাসিন্দা, তারপরে সে এখন ইউকেতে থাকে। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর সে আমাদের সঙ্গে যোগাযোগ করে, বলে যে এরকম পাঠিয়েছে, তো এথিক্যাল হ্যাকাররা পাঠিয়েছে। তারপর আমার নিজের মানে খোঁজা শুরু হয়ে গেল যে তাশকেন্তের যে পিস ট্রিটি যে প্যাক্ট হয়েছিল আর কি, সেখানে সেই সময়কার ভিডিও, তো সেটাও উদ্ধার করা গেল একখানা ওই অনলাইন আর্কাইভ যেটা আছে ব্রিটিশ প্যাথে। সেখান থেকে ব্রিটিশ প্যাথেতে যেটা দেখলাম, দেখে আমার নিজের মনে কোনো সন্দেহ ছিল না যে একদম জেনুইন জায়গাতে হাত পড়েছে। তারপরে তাকে বললাম যে হ্যাঁ এটা জেনুইন মনে হচ্ছে, ভিডিও থেকে অনেকগুলো স্টিলস তৈরি করা হলো। ও যেটা করলো সেটা ওর বিশেষ মানে ট্যালেন্ট ছিল আর কি, বিভিন্ন জায়গা থেকে সেটাকে আরও পিকচার্স সোর্স করা। সেটা হচ্ছে আরআইএ নভস্তি, যেটা টাস নিউজ এজেন্সি ছিল ওদের আর্কাইভস, তারপরে কেন্ট পিকচার লাইব্রেরি সেখান থেকে, তারপরে পাকিস্তানের চুগটাই মিউজিয়াম লাহোর, এই 3টে জায়গা থেকে আরও মানে প্রচুর পিকচার আর কি মানে দেখা গেল যে এই লোকটাকে দেখা যাচ্ছে। সেই মানুষটার সমস্ত ছবি এখান থেকে বার করে উইথ নন পিকচার্স অফ নেতাজি সুভাষচন্দ্র বোস আমরা পাঠালাম একটা নীল মিলার ফেস ম্যাপিং এক্সপার্টের কাছে। আমরা টাকাটা কলকাতা থেকেই তুলেছিলাম, তাকে পে করেছি। নীল মিলার যে এখানকার এটা মানে ওটা একটা পরিচয়। হ্যাঁ, নীল মিলার হচ্ছে একজন ফেস ম্যাপিং এক্সপার্ট। হি ইজ ফ্রম দ্য ব্রিটিশ আর্মি। ও তো ব্রিটিশ আর্মিতে উনি কাজ করতেন। তার বাবা ছিল ব্রিটিশ আর্মিতে, এবং তার বাবা খুব সম্ভবত এতে ইম্ফলের যুদ্ধে বোধহয় একজন সৈনিক ছিলেন, এবং হি হ্যাড আ আইডিয়া, ওনার একটা ধারণা ছিল অ্যাবাউট দ্য এনিমি নাম্বার 1 সুভাষচন্দ্র বোস। হি হ্যাড ইন্টেন্স রেসপেক্ট ফর দিস ম্যান। সেই জন্য উনি ওনার ফি যেটা তার থেকে 1/3 করে দিয়েছিলেন এই ফেস ম্যাপিংয়ের জন্য। সেই এর কী বলে ফেস ম্যাপিং রিপোর্টের যে উনি এটা দিয়েছিলেন, সেটা হচ্ছে কনক্লুশনে উনি যেটা দিয়েছেন যে
If I were to utilize this scale in this particular analysis, taking into consideration my findings, I would be of the opinion that the imagery, both still and moving, that has been supplied to me in regards to the historical facial features of Subhash Chandra Bose and the individual identified as the Tashkent man, lends support leaning towards strong support to the contention that they are one and the same person. অর্থাৎ এই যে ছবিগুলো দেওয়া হয়েছে তাশকেন্ট ম্যানের, যে মানে অজানা তাশকেন্ট ম্যান আর নেতাজি সুভাষচন্দ্র বোসের যে মানে নোন পিকচার্সগুলো আছে তার সঙ্গে কম্প্যারিজন করে অ্যানালিসিস করে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে মানে ফাইনাল কনক্লুশন হচ্ছে এটা হচ্ছে ল্যান্ড সাপোর্ট লিনিং অন স্ট্রং সাপোর্ট। এটা হচ্ছে মানে লিনিং অন স্ট্রং সাপোর্ট মানে স্ট্রং সাপোর্ট, তার উপরে হচ্ছে পাওয়ারফুল সাপোর্ট। পাওয়ারফুল সাপোর্ট হচ্ছে এই লোকই সেই লোক, স্ট্রং সাপোর্ট হচ্ছে তার নিচে, যেটা মানে একটু ডাউটের জায়গা থেকে যায়, বাট পজিটিভ রিপোর্ট। এটা হচ্ছে পজিটিভ রিপোর্ট, এটা নেগেটিভ রিপোর্ট নয়। নেগেটিভ রিপোর্ট হচ্ছে ল্যান্ডস নো সাপোর্ট। মজার কথা হচ্ছে যে নীল মিলার নিজের ক্যারিয়ারেতে কাউকে ল্যান্ডস পাওয়ারফুল সাপোর্ট দেননি, এক্ষেত্রে দিচ্ছেন। এক্ষেত্রে উনি ল্যান্ডস সাপোর্ট লিনিং অন স্ট্রং সাপোর্ট মানে দুটোর মাঝখানে। আপনি যদি আমার ব্যক্তিগত ওপিনিয়ন জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে উনি ওনার সাপোর্ট লেভেলটাকে জেনে শুনে ডাউন প্লে করেছেন। কারণ হচ্ছে এই নেতাজি সুভাষ বোস এবং ওই তাশকেন্ট ম্যান দুজনেরই এক এই রয়েছে, স্ট্র্যাবিসমাস রয়েছে। স্ট্র্যাবিসমাস মানে চোখটা টেরা, খুব অল্প হয়েছে একটা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কর্নিয়ার সাইজটা আনইকুয়াল, এটা অ্যানাইসোকর্নিয়া বলা হয়। দিস ইজ 1 in a million occurrence, 1 in a million occurrence। তো লেভেল অফ সাপোর্টটা আপনি চিন্তা করে দেখুন। উনি এখানে দুটো পকমার্ক ছিল লিপসের ওপরের নিচে, উনি যে পকমার্ক মনে হচ্ছে বটে কিন্তু ওটা আর্টিফ্যাক্টও হতে পারে, এইভাবে নিজের রিপোর্টটাকে উনি ডাউন প্লে করেছেন। যে আরও হাই রেজলিউশন পিকচার্স পাওয়া গেলে তাহলে উনি সেটাকে পাওয়ারফুল সাপোর্টে নিয়ে যেতে পারবেন। আর আমরা যেগুলো ওই ছবিগুলো তুলেছি সেগুলো সব ভিডিও থেকে স্টিলস বার করে নেওয়া, সেগুলো হাই রেজলিউশন নয়। সে জানে ভালো করে হাই রেজলিউশন পিকচার এখন এই অবস্থায় আমাদের কাছে পাওয়া সম্ভব নয়। উনি একটা কন্ডিশন ছেড়ে দিয়েছেন, প্রাইভেটলি উনি বলেছেন একে সিদ্ধার্থ সারভাইকে, দেখো বাবা তোমাদের ইন্ডিয়ান পলিটিক্সে আমি জড়িয়ে পড়তে চাই না, ওরা বলেছে প্রাইভেটলি। তো সুতরাং জিনিসটা কোন দিকে যাচ্ছে সেটা যাই হোক, এই রিপোর্টটা দিয়ে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কনফ্রন্ট করেছিলাম যে আমি একটা আরটিআই করেছিলাম, সে বিরাট লম্বা প্রসেস হয়ে গেছিলো আরটিআইটা। এই এতগুলো ছবি দিয়ে এই হচ্ছে আরটিআই। মূল ব্যাপারটা কি ছিল আরটিআই? এই যে আরটিআইতে ইনফরমেশন শর্ট ওয়াজ, এই যে লোকটাকে আমরা দেখতে পাচ্ছি ওয়েদার ইনফরমেশন শর্ট হচ্ছে ওয়েদার হি ওয়াজ এ মেম্বার অফ দি ইন্ডিয়ান অর পাকিস্তানি ডেলিগেশন, ইফ সো হিজ নেম অ্যান্ড পার্টিকুলার্স। বি whether he was an Indian or Pakistani press reporter, if so his name and which media group he was representing in Tashkent. If none of the above is correct, which country was he from and what was he doing there? লোকটাকে তো দেখেই বোঝা যাচ্ছে লোকটা আদতে সাউথ এশিয়ান, হি ইজ নট এ রাশিয়ান। ঠিক আছে, অ্যান্সার টু অল দি পয়েন্টস, দি ইনফরমেশন শর্ট ইজ নট অ্যাভেলেবল ইন দি PAI ডিভিশন, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে পাকিস্তান, আফগানিস্তান, ইরান ডিভিশনে এর কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। অদ্ভুতভাবে কিছু নেই, অদ্ভুতভাবে কিছু রিসার্চার হাই হাই করে চিৎকার করে উঠলো, না 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 ও পাকিস্তানি ডেলিগেশনের লোক। আর পাকিস্তানি ডেলিগেশনের লোকের প্রত্যেকের নাম আমার কাছে আছে, তারা নামটা বলুন না, নামগুলো বলুন। পাকিস্তান ডেলিগেশনের সব প্রত্যেকের নাম রয়েছে। জেনারেল আইয়ুব খান, প্রেসিডেন্ট; जुल्फिकार अली भुट्टो, फॉरेन मिनिस्टर; गुलाम फारूक, मिनिस्टर फॉर कॉमर्स; ख्वाजा शहाबुद्दीन, मिनिस्टर फॉर इंफॉर्मेशन; अरशद हुसैन, फॉरेन सेक्रेटरी; अजीज़ अहमद, PIA चीफ; मार्शल असगर खान, एयर मार्शल असगर खान; अल्ताफ गौहर, সে হচ্ছে ইনফরমেশন সেক্রেটারি। ইউএসএ সারে ডেলিগেশন ছিল অ্যালেক্সি কোসিগিন, আন্দ্রি গ্রোমিকো, ডিফেন্স চিফ মার্শাল মালিনভস্কি। ইন্ডিয়ান ডেলিগেশন ছিল 5 জন লোকে, সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, प्राइम मिनिस्टर; सरदार सोरेन सिंह, YB चौहान, डिफेंस मिनिस्टर; CS झा, सेक्रेटरी मिनिस्ट्री ऑफ एक्सटर्नल अफेयर्स; TN कॉल, इंडियन एम्बेसडर टू द सोवियत यूनियन। এই TN কলেরই কুক হচ্ছে জান মোহাম্মদ, যে দুধের ফ্লাস্কটা দিয়েছিল সেখানে। জান মোহাম্মদ ভারতে আর কোনোদিন ফেরেনি, সে পাকিস্তানে চলে যায়।
পাকিস্তানে এখান থেকে ভারত থেকে তার পেনশন যেত। অ্যাফেয়ার্স, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং সব কিছু ঘুরিয়ে বললো আমাদের কাছে ইনফরমেশন নেই। তারপরে আমি ছবিটার ফেস ম্যাপিং রিপোর্টটা দিলাম, তোমরা বলছো ইনফরমেশন নেই, আমার কাছে একটা ফেস ম্যাপিং রিপোর্ট এরকম আছে। তারা একটা অদ্ভুত রিপ্লাই দিল, সেটা হচ্ছে যে নেতাজি সম্বন্ধে আমরা সব ফাইল ডিক্লাসিফাই করে দিয়েছি, আমাদের কাছে নেতাজি সম্বন্ধে আর কোনো ইনফরমেশন নেই। এর কি উত্তর দেবেন আপনি? এর কোনো উত্তর হয় না। এই কথাটার মানে হচ্ছে তুমি যাই করো আর তাই করো, ইনফরমেশন আমরা দেবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নানান বিষয় নিয়ে আলোচনা হলো, টপ টু বটম, একদম আমরা কোনো আলোচনাই বাদ রাখিনি যতটা পেরেছি। কিন্তু এটা তো একটা মহাসমুদ্র, এই গবেষণাটা একটা মহাসমুদ্রের জায়গা। সেখান থেকে আমরা আশা করি অন্তত কিছু বিন্দু বিন্দু জল দিয়ে আমরা সিন্ধু রচনা করতে চেষ্টা করেছি। অন্তত আপনি অসাধারণভাবে ডকুমেন্টস, বিশেষ করে তাসখানের যে ডকুমেন্টসগুলো আপনি আমার কাছে প্রকাশ করলেন, মানে আরটিআই, সেটা একেবারে মানে আমার কাছে অন্তত মানে এই সাপোর্টিভ ডকুমেন্টস বা যা যা ডকুমেন্টস, সেটা আমার কাছে একেবারে নতুন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই এপিসোড কাইন্ডলি জানাবেন। আর ডক্টর শঙ্কর চ্যাটার্জির মতো আরও এরকম অনেক মানুষ থাকুন, সবাই এগিয়ে আসুন, মিলিত প্রয়াস হোক। অর্থাৎ আমি চেষ্টা করলাম প্রশ্নের পর প্রশ্ন করে করে একদম মানে কোথাও যেন কোনো ফাঁক না থাকে। যদি আমাদের কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন মনে হয়, প্লিজ আপনারা দিন এবং চেষ্টা করুন বহু মানুষের কাছে আমাদের যে বার্তা আমাদের, সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই সাবজেক্টগুলো আবার নতুন করে অনেক দিন পরে আবার আলোচনা হলো।